হ্যালো সবাইকে, কি অবস্থা সবার? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমরাও ভালো আছি। আমি ঐশ্বর্য, ওয়েলকাম করছি আমার নতুন একটা ভিডিওতে। তো আমাদের এখানে একেবারেই সামার পড়ে গেছে বলা যায়। আরও গরম বাড়বে, কিন্তু এখন মোটামুটি ওই 20 থেকে 25 ডিগ্রির মতো থাকছে বিকালের টাইমটাতে। আর দুপুরে আরও বেড়ে যায়, 28-30 ডিগ্রি হয়ে যায় মাঝে মাঝে। কিন্তু বিকালের টাইমটা খুব সুন্দর ওয়েদার থাকে, বাতাস থাকে। তো আমাদের যেহেতু সামার মাত্র কত 3.5-3.5 মাসের মতো হয়, আর বাকি সময়টা তো বাসার ভিতরে বন্দি থাকা লাগে ওয়েদারের জন্য। তো ওই জন্য আমি দেখা যাচ্ছে একটা দিনও মিস করছি না। আর আমার মেয়ে প্রচণ্ড পছন্দ করে বাসা থেকে বেরোতে। তো আমি সামারের এই যে কয়টা দিন হাতে পাচ্ছি, আমি ওকে একদিনও বাসায় রাখছি না। প্রতিদিনই কোনো না কোনো কারণে আমি বের করছি। অ্যাটলিস্ট পার্ক না হোক, বাসার নিচে যতটুকু হাঁটার জায়গা আছে আমাদের অ্যাপার্টমেন্টের আশপাশ দিয়ে, অতটুকুতেই হাঁটাহাঁটি করাই। অন্যান্য বাচ্চারা থাকে, সবার সাথে একটু খেলে মিশে। আর আমি খুব চাই ও আরও বেশি এক্সপ্লোর করুক, বাচ্চাদের সাথে আরও মিশুক। যেহেতু ওকে আমি কোনো ডে কেয়ারে দিচ্ছি না, বা ও রেগুলারলি বের হচ্ছে না, মানে অন্য বাচ্চাদের সাথে ওর সেরকম ইন্টারাকশন প্রতিদিন হয় না। তো ওই জন্য আমি চেষ্টা করি যে অ্যাটলিস্ট একটু বাসা থেকে নিচে নামলেও 2টা বাচ্চা আরও দেখবে, মেলামেশা শিখবে, সবার সাথে সোশ্যালাইজেশনটা বাড়বে। তো যাই হোক, তার হচ্ছে পার্কে আসলেই সবচেয়ে প্রিয় কাজ হচ্ছে দোলনায় দোলা। তাকে আমি আসলে দোলনায় দোল খাওয়ানোর জন্যই পার্কে নিয়ে যাই বলতে গেলে, কারণ সে দোলনা দেখলে পাগল হয়ে যায়, আর দোলনায় বসলে সে নামতে চায় না। আমরা সব পার্কে গিয়ে খুঁজে বের করি যে কোথায় এই ধরনের দোলনাটা আছে, যেটার মধ্যে বাচ্চাও বসতে পারবে, আর সাথে বাবা বা মা বা বড় একজন যে কেউ সাথেও দোল খেতে পারবে। তো এটাতে সুবিধা হচ্ছে নিজেরাও একটু এনজয় করা যায়, আর মেয়ে যে খুশি হচ্ছে এটা একদম চোখ দিয়ে দেখা যায়। এটা খুব মজার আসলে। তো ওকে নিয়ে আমরা খুব দোল টোল খাই, কারণ কি আর কোনো খেলনা আসলে ওভাবে খেলতে আমি ওকে দেই না। মাত্র হাঁটাটা একদম পুরোপুরি ওর আয়ত্তে এসেছে। তো ও দেখা যায় হাঁটাহাঁটি করতে করতে না, ও ব্যালেন্স রাখতে পারে না যে ও কোথায় চলে যাচ্ছে। হাঁটা শুরু করলো, সামনে কি আছে না আছে এত তো আর বোঝে না ও। তাও 14 মাস বয়সী বাচ্চা হিসেবে সে যথেষ্ট পাকা। তো আর এই সাইডটা একটু আসলাম, এখানে অনেক খেলনার জায়গা আছে, মানে খেলনার জিনিসপত্র আছে। এগুলো সবই না 5 বছরের বাচ্চাদের থেকে ইউজ করার মতো। আমার মেয়ে এর জন্য খুবই ছোট, ওকে আসলে এখানে ছেড়ে দেই না একেবারেই। কিন্তু এখানে ফ্লোরটাও না অন্যরকম কিছু একটা ম্যাটেরিয়াল দিয়ে বানানো, ফোমি। তো যার জন্য বাচ্চা কাচ্চা পড়ে গেলেও ব্যথা ট্যাথা পাওয়ার কোনো সুযোগ নাই। তো আমি একটু ওকে উপরে নিয়ে আসলাম। ও আসলে এক্সপ্লোর করতে খুব ভালোবাসে, তো ও ঘুরে ঘুরে দেখছে। আর এত ধরনের খেলনার জিনিসপত্র এখানে আছে। আমরা তো আজকে উইকডেতে এসেছি, তা না হলে এখানে বাচ্চায় মানে ভরে থাকে জায়গাটা। বাচ্চাদের সিরিয়াল লেগে যায় রীতিমতো উইকেন্ডে, যে খেলনা কে কতটা খেলতে পারছে। মানে এত পছন্দ এই জায়গাটা বাচ্চাদের জন্য। আর বাবা মারাও এখানে খুব এনজয় করে বাচ্চাদেরকে রেখে। আশেপাশে এত সুন্দর জায়গা আছে, আমি ওই সাইডটা একটু পরে যাচ্ছি। তো ওই দিকটাতেও না খুব সুন্দর সুন্দর অনেক কিছু আছে, যার জন্য মা বাবারা তাদের মতো এনজয় করতে পারে, মানে বড় বাচ্চাদের মা বাবারা। আর ছোট বাচ্চাদের মা বাবাদের তো আসলে একটু সাথেই থাকতে হয়। বাচ্চা কাচ্চা নিয়ে পার্কে আসলে একটু তো কনসার্ন থাকাই লাগে, ব্যথা পায় কিনা বা কোথায় গেল এই সেই। তো এই সাইডটা পুরোটা খেলনার জন্য। আর অন্য পাশটায় আছে একটা লেক আছে, একটা ওয়াটারফল আছে, মানে ফোয়ারা যেটাকে বলে। তারপরে একটা ওপেন গ্যালারির মতো আছে, ওখানে নানা ধরনের অনুষ্ঠান হয়। তারপরে শেডস আছে, যে কেউ যে কোনো পিকনিক বা কোনো প্রোগ্রাম করতে চাইলে ওই বেঞ্চ সমেত যে শেডগুলো থাকে ওগুলো নেওয়া যায় আর কি। এই যে বললাম না, উল্টাপাল্টা হেঁটে চলে যায়, এইরকম। মানে সে বুঝে না রাস্তা কোথায় মাটি কোথায়, সে হাঁটা ধরলো তো হাঁটতেই থাকলো, এমন একটা অবস্থা। তো যাই হোক, এই যে আমরা এখন চলে আসছি অন্য আরেকটা পাশে। এখানে না পুরো পার্কটা জুড়ে একটা ট্রেন রাইড নেওয়া যায়। তো এই যে ট্রেনের রেল লাইনটা দেখা যাচ্ছে, আর এই সেই মুক্ত মঞ্চ। আমি জানি না এখানে কোনো প্রোগ্রাম কখনো হয় কিনা, আমি আসলে দেখিনি এখানে কোনো প্রোগ্রাম, অবশ্যই হয়। তো আর এই লেকে আবার ফিশিংয়ের ব্যবস্থাও আছে, অনেকেই মাছ ধরতে আসছে। আর এখন আমি বাসা থেকে আসার আগে দিয়ে একটু প্ল্যান করে এসেছিলাম, তার জন্য একটু হালকা পাতলা নাস্তা নিয়ে এসেছি, বিস্কিট টিস্কিট টাইপের। তারপরে একটু চা করে এনেছি, যেহেতু ওর বাবা মাত্র ল্যাব থেকে ফিরেই আমাদেরকে নিয়ে এসেছে। তো ওর তো একটু ক্ষুধা টুধা লেগে যায় বিকালবেলার সময়, আর পার্কে আসলে একটু চা খেতে তো খুবই ইচ্ছা করে। এখানে তো আর চায়ের দোকান পাওয়া যায় না যে চা কিনে খেলাম, যার জন্য ওই বাইরে একটু চাটা খেতে চাইলে নিজেদেরকে ব্যবস্থা করে নিতে হয়। আমার আবার সবসময় কফিটা একেবারেই পোষায় না, শুধু আমার না, আমাদের দুইজনেরই। আমাদের দুধ চাতেই সব শান্তি, আমাদের অন্য কোনো কিছুতে কোনো শান্তি লাগে না।
তো আমি তো একটা পোল খুলেছিলাম কিউএনএ সেশনের জন্য। তো ওখানে বেশ কিছু কোয়েশ্চেন আমি পেয়েছি। ভাবছি অল্প, অল্প করে আপনাদের সাথে উত্তরগুলো দিব। তো তার মধ্যে একটা কোয়েশ্চেন আমি অনেক পেয়েছি যে আমরা আমেরিকাতে কোথায় থাকি? আমরা আমেরিকাতে ইন্ডিয়ানা স্টেটে থাকি আর আমাদের শহরের নাম ওয়েস্ট লাফিয়েত। তো ওয়েস্ট লাফিয়েতের পাশের শহর হচ্ছে লাফিয়েত। তো আমাদের যে কোনো কাজে, যেমন আজকে আমরা পার্কে গিয়েছিলাম, ওটাও লাফিয়েতে ছিল। লাফিয়েত শহরটা একটু বড়, যার জন্য দেখা যায় যে কোনো কাজে আমরা ওখানে খুব যাওয়া আসা করি। আর আমাদের নদী আছে, একটা নদীর ওপারে লাফিয়েত, এপারে ওয়েস্ট লাফিয়েত। তো আমাদের কাছে দুটাকে মনে হয় যেন একটাই শহর, আমাদের আলাদা লাগে না। তো যাই হোক, বাসায় আসার পরে মেয়েকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি, আমরা নিজেরাও ডিনার করে ফেলেছি। তো হঠাৎ করে খুব কিছু মিষ্টি একটা কিছু খেতে ইচ্ছা করছে। তো ভাবলাম একদম ইনস্ট্যান্টলি একটু ডিমের পুডিং বানিয়ে ফেলি, বা ক্যারামেল কাস্টার্ড, মানে এক একজন এক একটা নাম বলে এটাকে, কিন্তু আমাদের বাংলাদেশে তো আমরা এটাকে ডিমের পুডিংই বলে থাকি। তো বাসায় জাস্ট একটা এভাপোরেটেড মিল্ক আর একটা কনডেন্স মিল্ক আর 5টা ডিম, এই কয়েকটা জিনিস থাকলেই কিন্তু খুব ইজিলি, খুব তাড়াতাড়ি ডিমের পুডিং বানিয়ে ফেলা যায়। তো আমি ওই জন্য একটা এভাপোরেটেড মিল্ক আর একটা কনডেন্স মিল্কের সাথে একটা 5টা ডিম ফাটিয়ে ভালো মতো করে গুলিয়ে নিচ্ছি। এই রেসিপিটা এত সহজ, এটাও আমার দিদির থেকে শেখা। যে দিদির থেকে আমি বিরিয়ানি, মিষ্টি দই সহ নানা ধরনের রেসিপি শিখেছি, ওই দিদির কাছ থেকে এটা আমার শেখা। তো ওই জন্য আমি ওই মিক্সচারটা ভালো মতো করে মিক্স করে রেখে তারপরে কিছুটা ক্যারামেল বানিয়ে নিচ্ছি। তো ক্যারামেলটা জাস্ট চিনিটাকে যতখানি গোলানো যায় ততই ভালো। তো আরেকটা কথা কি, ক্যারামেল যদি একটু কমও হয়ে যায় সমস্যা নাই, যদি আপনার পুরো সারফেসটাকে পুরোটা কভার না করে তাতেও কিন্তু কোনো সমস্যা হয় না, কারণ আলটিমেটলি ওটা ভাপে গলে পুরোটা জিনিসটাকেই কভার করে ফেলে। তো যাই হোক, ক্যারামেলটা দিয়ে বাটিটার মধ্যে ভালো মতো সেট করার পরে আমি পুরো মিক্সচারটা ঢেলে দিচ্ছি। অবশ্যই এটাকে ছাঁকনি দিয়ে দিতে হবে, কারণ ডিম গোলানোর সময় অনেক সময় অনেকগুলো লাম্পসের মতো ক্রিয়েট হয়। তো যাই হোক, এরপরে আমি খুব ভালো মতো করে একটা অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে খুবই ভালো করে এটাকে সিল করে নিচ্ছি, কারণ এরপরে আমরা এটাকে ওভেনে দিব, আমরা ওয়াটার বাথে বসিয়ে স্টিম হতে দিব। তো আমার এটা যেই বাটিটাতে আমি পুডিং বানাই সেটার কোনো কভার নেই, মানে নিজস্ব কোনো ঢাকনা নেই। যদি আপনারা কোনো বাটি ইউজ করেন যেটা লিড আছে, যেটা ঢাকনা আছে, তাহলে তো খুবই ভালো, ফয়েল পেপারের দরকার নাই। তো আমার যেহেতু নাই, আমি ওটার জন্য খুব ভালো মতো অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে বাটিটাকে মুড়িয়ে নিলাম। যেহেতু আমি এটাকে ওভেনে করব, এই জন্য ওয়াটারপ্রুফ যে একটা প্যান নিয়ে নিয়েছি, তার মধ্যে আমি জল দিয়ে পরিমাণ মতো তারপরে বাটিটাকে বসিয়ে দিলাম, আর প্যানের ঢাকনাটাও আমি উপর থেকে দিয়ে দিচ্ছি। আর তারপরে এটাকে আমি ওভেনে রেখে দিচ্ছি 1 ঘন্টার জন্য 400 ডিগ্রি সেলসিয়াসে। 1 ঘন্টা হয়ে গেছে, আমি বের করে নিয়েছি পুরো কড়াইটা, আর প্রচণ্ড গরম। এখন এটাকে একটু ঠান্ডা হতে দেই, আর এই ফাঁকে আমি একটু স্ট্রবেরি কেটে নিব। আমার কাছে না পুডিংয়ের উপরে স্ট্রবেরি দিয়ে খেতে খুব মজা লাগে, একটু টক টক লাগে, আবার সাথে পুডিংয়ের মিষ্টিটা। আপনারা যারা পুডিং খেতে ভালোবাসেন তারা অবশ্যই একটু স্ট্রবেরি দিয়ে ট্রাই করে দেখবেন। এটাও আমার সেই দিদির কাছ থেকেই শেখা, ওই দিদি দেখেছি স্ট্রবেরি দিয়ে দেন এগ পুডিংয়ের উপরে, খুবই মজা লাগে জিনিসটা খেতে, আর দেখতেও দারুণ লাগে। এভাবে পুরো কড়াইটা চুলার উপরে রেখে দিলেও কিন্তু কয়েক ঘন্টা লাগে পুডিং হয়ে যেতে, ওভেন না থাকলে আর কি। যেহেতু আমার ওভেন আছে, তো আমি ওভেনেই দিয়েছিলাম। তো এই তো মোটামুটি হয়ে গেছে আমার, একদম পারফেক্টলি কুকড, পারফেক্টলি ডান। তো এটাকে আমি এখন ডিশ আউট করে নিব। আর এই ডিমের পুডিংটা না আমাদের এত প্রিয়, তো বাংলাদেশে তো আমরা অপেক্ষা করতাম যে কবে মা বানাবেন, আমরা একটু খাবো, এমন একটা অবস্থা। বা কোনো একটা বাসায় গেলে আমাদের এক আন্টি ছিলেন, উনি এত মজার পুডিং বানাতেন, তো অপেক্ষা করতাম যে অমুকের বাসায়, মানে ওই আন্টির কথা বলতাম যে ওনার বাসায় দাও, আর তার মানে আন্টি তো পুডিং বানাবেন, ওই পুডিং তো সেই মজা। তো আমি ওই আন্টির হাতের পুডিংটা খুবই মিস করি। তো এরপরে নিজে নিজে যখন এখন বানাতে শিখে গেছি, মাঝে মাঝে কিন্তু এইভাবে সহজে পুডিং বানিয়ে খাই। আপনারা এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন, খুবই ফাস্ট আর খুবই ইজি রেসিপি। দিদিকে অনেক থ্যাঙ্কস যে দিদি আমাকে এই রেসিপিটা শিখিয়েছেন, তার মাধ্যমে আসলে আমি অনেক কিছুই শিখেছি। তার মধ্যে এই রেসিপিটা একটা খুবই ইম্পর্ট্যান্ট আর খুবই প্রিয় একটা খাবার আমাদের জন্য। তো এই তো উপর দিয়ে স্ট্রবেরিগুলোকে দিয়ে দিয়েছি, খুবই সুন্দর লাগছে। আর এরপরে আমি এটাকে ফ্রিজে রেখে দিয়েছিলাম প্রায় 1 ঘন্টার মতো। এখন রাত 2টার মতো বাজে, আমি এখন এটা খাবো। মানে আমি ঘুমাতে পারতাম, কিন্তু ঘুমানোর মতো অবস্থা আমার নাই, কারণ আমার একটু পুডিং খেয়েই ঘুমাতে হবে, মাস্ট। তো যাই হোক, এই যে আমি এখন খুব সুন্দর মতো কেটে নিচ্ছি, এত সুন্দর আর এত সফট হয়েছে পুডিংটা যে কি বলবো। আর এখন যদি আমি উঠাই তাহলেই বুঝতে পারবেন যে ভিতরটা কত সুন্দরভাবে কুকড হয়েছে বা বেকড হয়েছে।
হয়েছে, যাই বলি না কেন একদম পারফেক্টলি ডান। রাত বিরাতে বা যে কোনো সময় যদি হঠাৎ ডেজার্ট খাওয়ার কোনো ক্রেভিং থাকে, এই রেসিপিটা অবশ্যই ট্রাই করে দেখবেন। দারুণ মজা, দারুণ দারুণ মজা। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। আমার ভিডিও ভালো লাগলে একটা লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলে। টাটা।